আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রেচন চ্যাপ্টারের, অর্থাৎ রেচন ও বজ্র পদার্থ যে চ্যাপ্টার আছে আমাদের, বজ্র নিষ্কাশন, সরি চ্যাপ্টারের নামই ভুল করছি প্রথমে, বজ্র নিষ্কাশন চ্যাপ্টারের যে আলিম স্যারের বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে আজকে আমরা সেইগুলো সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, আমরা যদি প্রথম প্রশ্নটাই খেয়াল করি, প্রথম প্রশ্নে বলা আছে যে কোন জাতীয় খাদ্যের বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত বজ্র সৃষ্টি হয়। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের বিপাকের ফলে, ঠিক না? কারণ কি? কারণ হচ্ছে এই যে প্রোটিন জাতীয় খাদ্য কি দিয়ে তৈরি হয়? প্রোটিনের ভিতর কি থাকে? অ্যামিনো অ্যাসিড থাকে, ঠিক না? অ্যামিনো অ্যাসিড। তো এখন এই যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড এর সংকেত কি? অ্যামিনো অ্যাসিডের সংকেত জানি হচ্ছে আর সি NH2 HCOOH। তো দেখো এর মধ্যে কি এই যে অ্যামিন মূলক আছে NH2, সো নাইট্রোজেন আছে, সো প্রোটিনের যেহেতু নাইট্রোজেন আছে, সো প্রোটিনের বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত বজ্র সৃষ্টি হবে। ঠিক আছে, সো এখন এই জায়গায় একটা জিনিস জানা রাখবা যে নাইট্রোজেন ঘটিত বজ্র কোনগুলা, বলো তো নাইট্রোজেন ঘটিত বজ্র কোনগুলা? নাইট্রোজেন ঘটিত বজ্র আছে হচ্ছে আমাদের বডিতে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ঠিক আছে, আচ্ছা। তারপরে 2 নম্বর প্রশ্ন, নেফ্রনের কোনটি কর্টেক্সে অবস্থান করে না? দেখো কর্টেক্সে অবস্থান করে না হচ্ছে হেনলির লুপ, এবং বাকি যে অংশগুলো আছে প্রক্সিমাল পেঁচানো নালিকা, সেটা কর্টেক্সে থাকে। ধরো তোমাদের একটু করে দেখাই যে ধরো এটা হচ্ছে একটা নেফ্রন আঁকাইতেছি আমরা, সংগ্রাহী নালিকাতে দিয়ে শেষ হলো সাপোজ। তো এই যে এখন এরা হচ্ছে তোমার গ্লোমেরুলাস এই জায়গায় আছে, এটা বোম্যান্স ক্যাপসুল, এটা প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল, এটা হচ্ছে হেনলি লুপ, এবং এটা ডিস্টাল কনভুলেটেড টিউবিউল। তো এটা হচ্ছে তোমার কর্টেক্স, এবং নিচের টুকু ভিতরে হচ্ছে মেডুলা। কর্টেক্স মানে হচ্ছে বাইরের অংশ, মেডুলা মানে হচ্ছে ভিতরের অংশ। তো দেখো এই যে প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল, এটাও আছে হচ্ছে তোমার কর্টেক্সে। তারপরে যখন এটা হেনলি লুপ হলো তখন মেডুলাতে প্রবেশ করলো, আবার মেডুলা থেকে যখন বের হয়ে গেছে তখন হচ্ছে ডিস্টাল কনভুলেটেড টিউবিউল তৈরি করে। ঠিক আছে, তার মানে কি আমাদের যে হেনলি লুপ অংশটা আছে, এই হেনলি লুপ অংশটা হচ্ছে তোমার মেডুলাতে থাকে। তারপরে 3 নাম্বার প্রশ্নটা দেখো, গ্লোমেরুলাসের অবস্থান কোথায়? গ্লোমেরুলাসের অবস্থান হচ্ছে বোম্যান্স ক্যাপসুলে। আচ্ছা, আমরা জানি কি, আমরা জানি বৃক্কের নেফ্রনের মেইনলি 2টা অংশ আছে, ঠিক না? কি কি অংশ? একটা হচ্ছে রেনাল কর্পাসল, আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। একটা হচ্ছে রেনাল কর্পাসল এবং আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। তো দেখো এই যে রেনাল কর্পাসলের মধ্যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল এবং আর একটা হচ্ছে কি গ্লোমেরুলাস। তো এই যে বোম্যান্স ক্যাপসুল, এটা পেয়ালার মতো একটা অংশ, এই পেয়ালার মতো অংশের মধ্যে হচ্ছে জালিকাকার গ্লোমেরুলাস থাকে এই জায়গায় জালির মতো করে। ঠিক আছে, তাহলে এই যে বোম্যান্স ক্যাপসুলের মধ্যে থাকতেছে হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। তারপরে দেখো কোন চক্রের মাধ্যমে দেহে ইউরিয়া তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে, এবং এই অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? এটা হচ্ছে যকৃতে সংঘটিত হয়। ঠিক আছে, যকৃতে বা লিভারে। তারপরে ডায়ালাইসিস পদ্ধতিতে যে অঙ্গের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে বৃক্ক। আমাদের কিডনি যখন বিকল হয়ে যায় আর ঠিকঠাক মতো কাজ করতে পারে না, তখন এই কিডনির বিকল্প হিসাবে আমাদের ডায়ালাইসিস করতে হয় প্রতিনিয়ত। কারণ আমাদের বডিতে যে বিপাকের কারণে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ সৃষ্টি হইতেছে, নাইট্রোজেন ঘটিত কিংবা নাইট্রোজেন বিহীন অনেক বজ্র পদার্থ সৃষ্টি হইতেছে। সো এই বজ্র পদার্থগুলো তো আমাদের বডি থেকে বের করে দেওয়া লাগবে। যদি আমরা বের করে দিতে না পারি তাহলে তো আমাদের কিটোঅ্যাসিডোসিস হবে, তারপরে আরও বিভিন্ন প্রবলেম হবে, আমরা হচ্ছে মারা যাব, অ্যাজোটেমিয়া হবে, আরও বিভিন্ন প্রবলেম হবে, ঠিক না? তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমাদের হচ্ছে এগুলো বের করে দিতে হয়। এখন এই বের করে দেওয়ার জন্য
বৃক্ক সাধারণত কাজ করে, বাট বৃক্ক যেহেতু এই ক্ষেত্রে কাজ করতে পারতেছে না, এই জন্য আমরা একটা স্পেশাল পদ্ধতি ব্যবহার করি, সেই পদ্ধতির নামই হচ্ছে ডায়ালাইসিস। ঠিক আছে, সো বৃক্কের গাঠনিক এবং কার্যকারী এককের নাম কি, সেটা হচ্ছে নেফ্রন। দেখো এই জায়গায় কনফিউজ হয়ে না, নেফ্রন আর নিউরনের মধ্যে অনেকেই কনফিউজড হয়ে যায়। তো এই যে নিউরন, নিউরন হচ্ছে আমাদের কি নার্ভাস সিস্টেম বা নিউরনের ব্রেইনের কার্যকারী একক, ব্রেইন বা স্পাইনাল কর্ড, অর্থাৎ মেইনলি আমাদের যে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের একক, স্নায়ুতন্ত্র এর একক। তারপরে নেফ্রন বৃক্কের কার্যকারী একক। তারপরে অ্যালভিওলাস, অ্যালভিওলাস কার গঠনিক একক, অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গাঠনিক একক, ফুসফুস বা কি লাংস। তারপরে ল্যাকুনা, এই ল্যাকুনা কিসের কার্যকারী একক, ল্যাকুনা হচ্ছে আমাদের বোনসে থাকে, বোনসের যে অস্টিও সাইডগুলো আছে, অর্থাৎ বোনসের যে কার্যকারী সেলগুলো আছে এই ল্যাকুনার মধ্যে থাকে তারা। ঠিক আছে, তারপরে মানবদেহে মূত্র নিষ্কাশনের সঠিক গতিপথ কোনটি, এটা হচ্ছে এই 1 নাম্বার টাইপ, পেলভিস, পেলভিস থেকে যাবে হচ্ছে ইউরেটারে, ইউরেটার থেকে যাবে হচ্ছে মূত্রথলিতে জমা হবে। তারপরে মূত্রথলিতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 280 থেকে 320 ml যখন জমা হবে তখন মূত্রত্যাগের ইচ্ছা থাকবে, তারপরে যাবে মূত্রনালীতে এবং মূত্রনালীর মাধ্যমে নির্গমন হবে বডি থেকে। ঠিক আছে, বাইরে চলে আসবে। সো 1 নাম্বার অ্যান্সার। কোন পদার্থের কারণে মূত্রের রং খড়ের মতো হয়, সো দেখো এটা হচ্ছে ইউরোক্রোম, নাম দেখেই বোঝা যাচ্ছে ঠিক না, যে ইউরো শব্দের অর্থ কি, ইউরো শব্দের অর্থ হচ্ছে আমরা ইউরিন বুঝতেছি, ইউরিন, ইউরিন। আর এই ক্রোম মানে কি, ক্রোম মানে হচ্ছে কালার, সো ইউরিনের কালারের জন্য তো ইউরোক্রোমই দায়ী হবে। তারপরে দেখো ইউরিয়া কোথায় তৈরি হয়, আমরা কিছুক্ষণ আগেই বলছি অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে তৈরি হয়। তারপরে নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, বলো তো রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই যে আমাদের অ্যালডোস্টেরন, এই হরমোন। অ্যালডোস্টেরন কোথা থেকে খরিত হয় কেউ বলতে পারবা, অ্যালডোস্টেরন খরিত হয় আমাদের সুপ্রারেনাল গ্রন্থি থেকে, সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে, সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি আমরা, যে হেনলির লোব অবস্থান করে বৃক্কের কোথায়, বৃক্কের নালিকায় অবস্থান করে। ঠিক না, আমরা কি পড়ছিলাম যে বৃক্কীয় নালিকা, বৃক্কীয় নালিকার ইংরেজিতে কি হয় বলো তো, রেনাল টিউবিউল। তো আমরা কি পড়ছিলাম যে নেফ্রনের কয়টা অংশ থাকে, 2টা অংশ, একটা হচ্ছে রেনাল টিউবিউল এবং আরেকটা হচ্ছে এই যে রেনাল কর্পাসল। তো রেনাল কর্পাসলে কি থাকে, বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। তো যেহেতু গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল রেনাল কর্পাসলে থাকতেছে, তো বাকি অংশগুলো অর্থাৎ প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল, হেনলি লুপ, ডিস্টাল কনভুলেটেড টিউবিউল, তারপরে সংগ্রাহী নালিকা, এই সবগুলাই থাকবে হচ্ছে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউল অংশে। ঠিক আছে, তারপরে দেখো গ্লোমেরুলার ফিল্ট্রেটের অধিকাংশ পুনঃশোষিত হয় কোথায়, এটা হচ্ছে এই যে প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা, এই জায়গায় অধিকাংশ জিনিস আবার পুনঃশোষিত হয়ে যায়। দেখো যখন আলট্রাফিল্ট্রেশন হইতেছে, আলট্রাফিল্ট্রেশন হওয়ার সময় আমাদের যে বজ্র পদার্থগুলো আছে তার সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ পদার্থ কিন্তু আলট্রাফিল্ট্রেশন হয়ে বের হয়ে যাইতেছিল। ঠিক আছে, সো অনেক গুরুত্বপূর্ণ পদার্থ যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, কিটোন বডিজ, এইগুলা কিন্তু হচ্ছে বের হইতে দেওয়া যাবে না বেশি পরিমাণে। ঠিক না, ইভেন অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, তারপরে ভিটামিন, এগুলো তো, বা তারপরে আরেকটা অ্যাসিটো অ্যাসিটেট, এই 4টা জিনিস একটাও বের হইতে দেওয়া যাবে না, বুঝছো। সেটা আবার সম্পূর্ণ সবগুলাই পুনঃশোষিত হয়ে যায়। তাছাড়া আবার পানি বের হয়ে যায় অনেক। সো মূত্র তৈরি হওয়ার আগে প্রথমে যখন আলট্রাফিল্ট্রেশন হয় রক্ত থেকে তখন কিন্তু অনেক পানি বের হয়ে যায়, তার থেকে 99% আবার শোষণ করে নেয়, শুধুমাত্র 1%ই মূত্র হিসাবে বের হয়ে যায়। ঠিক আছে, সো এগুলো পুনঃশোষণ না করলে তো আমাদের অনেক প্রবলেম হইতো। সো এই পুনঃশোষণ করে সবচেয়ে বেশি নিকটবর্তী প্যাঁচানো নালিকাতে, অর্থাৎ শুরুতেই তুমি যদি কোনো কিছুতে আটকায় রাখতে চাও, ধরে রাখতে চাও, তাহলে শুরুতেই ধরে ফেলতে হবে, যত দেরি হবে তত হচ্ছে প্রবলেম হবে। ঠিক না, তো শুরুতেই নিকটবর্তী প্যাঁচানো নালিকা যেহেতু কাছে আছে, প্রক্সিমালি আছে, এ শুরুতেই আটকায় ফেলতেছে। তারপরে দেখো পূর্ণবয়স্ক পুরুষের বৃক্কের ওজন কত, পূর্ণবয়স্ক পুরুষের বৃক্কের ওজন হচ্ছে 125 থেকে 170 গ্রাম। তাহলে পূর্ণবয়স্ক নারীর বৃক্কের ওজন কত, সেটা হচ্ছে এই যে 115 থেকে 155 গ্রাম, এটা হচ্ছে নারীর বৃক্কের ওজন, পূর্ণবয়স্ক নারীর বৃক্কের ওজন।
ঠিক আছে। তাহলে বৃক্কের অগ্রপ্রান্তে টুপির মতো যে থাকে সেটা কি অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। ঠিক আছে, ধরো এই হচ্ছে একটা বৃক্ক, বড় করে আঁকানো থাকবে। ঠিক আছে, এই হচ্ছে একটা বৃক্ক। তো এই বৃক্কের উপরে, এই যে মাথার উপরে এরকম টুপির মতো একটা গ্রন্থি থাকে, বুঝছো? এই গ্রন্থিটারে বলে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। যেহেতু বৃক্কের উপরে আছে, রেনাল শব্দ দিয়ে কি বুঝাই আমরা? কিডনি, আর সুপ্রা মানে উপরে। ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে। ঠিক আছে, তাহলে এরারে বলতেছে হচ্ছে আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। তারপরে দেখো মানুষের প্রতিটি বৃক্কে কতটি নেফ্রন থাকে? প্রতি বৃক্কে 10 থেকে 12 লক্ষ। দেখো এখানে যদি তোমাদের কোশ্চেন করে যে মানুষের দেহে কতটি নেফ্রন থাকে, তাহলে কিন্তু এর ডাবল করে অ্যান্সার করা লাগবে যে 20 থেকে 24 লক্ষ। ঠিক আছে, সো এটা ভুল করো না। যদি প্রতি বৃক্ক লেখা থাকে তাহলে 10 থেকে 12 লক্ষ। ঠিক আছে, আর যদি মানুষের দেহে বলা থাকে তাহলে কিন্তু আরো বেশি। তারপরে পোডোসাইট কোষ কোথায় পাওয়া যায়? নেফ্রনের কোন অংশে? পোডোসাইট কোষ পাওয়া যায় হচ্ছে রেনাল কর্পাসলে। রেনাল কর্পাসলের মধ্যে কি থাকে আমরা জানি? গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল। তো এই যে বোম্যান্স ক্যাপসুল আছে, এই বোম্যান্স ক্যাপসুলের দুইটা স্তর আছে, একটা বাইরের স্তর বা প্যারাইটাল লেয়ার, একটা ভিতরের স্তর বা ভিসেরাল লেয়ার। সো প্যারাইটাল স্তর যে আছে বাইরের দিকে, সেই দিকে থাকে হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম বা বাংলায় বলে আইসাকার এপিথেলিয়াম। ঠিক আছে, এবং ভিতরের দিকে থাকে হচ্ছে স্পেশাল বা ভিসেরালে থাকে হচ্ছে পোডোসাইট। তারপরে নেফ্রনের হেনলির লুপের দৈর্ঘ্য কত? হেনলির লুপের দৈর্ঘ্য হচ্ছে 11 মিলিমিটার। ঠিক আছে, প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল, ডিস্টাল কনভুলেটেড টিউবিউল, হেনলির লুপ, এই তিনটার দৈর্ঘ্যই কিন্তু বইয়ে আমাদের দেওয়া আছে। আমরা কি জানি যে ডিস্টাল কনভুলেটেড টিউবিউল বা ডিসিটি, এই ডিস্টাল কনভুলেটেড টিউবিউলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিলিমিটার। ঠিক আছে, আর প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল এটা হচ্ছে 12 মিলিমিটার। চলো তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই। সরি, প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল হচ্ছে 14 মিলিমিটার, নট 12। প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল 14 মিলিমিটার আর হচ্ছে ডিস্টাল কনভুলেটেড টিউবিউল 5 মিলিমিটার। ডিসিটি 5 মিলিমিটার। ঠিক আছে, পিসিটি 14 মিলিমিটার। ঠিক আছে, তাইলে এখন ডাক্ট অফ বেলিনি কোন অঙ্গে পাওয়া যায়? অবশ্যই বৃক্কে পাওয়া যাবে, যেহেতু আমরা বৃক্ষ পড়তেছি, এই জায়গায় অন্য কোনো কিছু আসার প্রশ্নই আসে না। কিন্তু ডাক্ট অফ বেলিনি মনে রাখবে ভালোভাবে, যখন অনেকগুলো সংগ্রাহী নালী একত্রে মিলিত হয় তখন হচ্ছে ডাক্ট অফ বেলিনি ক্রিয়েট করে। ঠিক আছে, সো নেফ্রনের কোন অংশে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিডের পুনঃশোষণ করে? এটা কিন্তু আমি প্রথমেই বলছি যে নিকটবর্তী প্যাচানো নালিকাতেই সকল গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এবং অ্যাসিটো অ্যাসিটেট পুনঃশোষণ হয়ে যায়। বৃক্ক থেকে ক্ষরিত হরমোন কোনটি? বৃক্ক থেকে হচ্ছে এই যে এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে, এরিথ্রোপয়েটিন হরমোন এরা কি কাজ করে? এরা হচ্ছে আরবিসি প্রোডাকশনে হেল্প করে, আরবিসি তৈরিতে উদ্দীপনা দেয়, আরবিসি তৈরির উদ্দীপনা। ঠিক আছে, তাহলে এই যে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন কই থেকে ক্ষরিত হয়? এটা হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি থেকে। এই অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন এটাও এই সুপ্রারেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এর অপর নাম কি? এপিনেফ্রিন। তারপরে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন, এইটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ক্ষরণ হয়। সোমাটোস্ট্যাটিন হচ্ছে আমাদের ডি সেল থেকে ক্ষরিত হয়, ঠিক না, বা ডেল্টা সেল। মানুষের মূত্র ধারণ ক্ষমতা কত? মূত্র ধারণ ক্ষমতা হচ্ছে 700 থেকে 750 মিলিলিটার। তারপরে কিন্তু এর উপর আর কোনো কন্ট্রোল থাকে না মানুষের, অটোমেটিক বের হয়ে যাবে তুমি যতই চেষ্টা করো না কেন।
নিচের কোনটি রেচন বজ্র না? আমরা কি পড়ছিলাম রেচন বজ্র কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, তারপরে হচ্ছে তোমার ক্রিয়েটিনিন। সো তাহলে এই জায়গায় রেচন বজ্র না হচ্ছে মল। একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে কি পরিমাণ মূত্রত্যাগ করে? এটা হচ্ছে 1.5 লিটার মূত্রত্যাগ করে। ঠিক আছে, যদি তোমাদের কাছে লিমিট চাওয়া হয় যে কত থেকে কত, তাহলে হচ্ছে 0.5 থেকে 2.5, গড়ে এভারেজে হচ্ছে 1.5। কোন রেচন বজ্র দ্বারা বৃক্কে পাথর সৃষ্টি হয়? এটা হচ্ছে এই ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যদি জমে যায়, ইউরিক অ্যাসিড জমতে জমতে অনেক বেশি পরিমাণে যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে এই জায়গায় রেচন মানে পাথর সৃষ্টি হয়, কিডনির পাথর। পুরুষের রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা 0.6 থেকে 1.2, আর নারীর রক্তে হচ্ছে এটা একটু কম 0.5 থেকে 1.1। ঠিক আছে, 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে নারীদের দেহে। নিচের কোনটি মূত্রের নন নাইট্রোজেনাস উপাদান? নন নাইট্রোজেনাস উপাদান কোনটি বলতো? নন নাইট্রোজেনাস উপাদান হচ্ছে এই যে কিটোন বডিজ। আমরা শুরুতেই কি বলছিলাম যে নাইট্রোজেনাস উপাদানগুলো কোনগুলা? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন। সো এই জায়গায় কিটোন বডি এর মধ্যে নাই। রক্তে বিদ্যমান কোন রেচন বজ্রকে বৃক্কের রোগ নির্ণয়ের সূচক হিসাবে গণ্য করা হয়? সেটা হচ্ছে এই যে ক্রিয়েটিনিন। একে কতটুকু আছে এর উপরে ডিপেন্ড করে হচ্ছে যে তোমার আসলে অসুখ হইতেছে কিরকম। রক্তে রেচন বজ্রের বৃদ্ধি পাওয়াকে কি বলে? এটারে বলে হচ্ছে অ্যাজোটিমিয়া। ধরো তোমার রক্তে যেগুলো রেচন বজ্র পদার্থ ছিল সেগুলা ঠিকঠাক মতো তোমার বৃক্ক বের করে দিতে পারতেছে না, যার কারণে রক্ত অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। সবগুলা ধরো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে তোমার ক্রিয়েটিনিন, এগুলো অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। তখন কি হবে? তখন যে কন্ডিশন তৈরি হবে সেটারে আমরা বলি হচ্ছে অ্যাজোটিমিয়া। তাহলে আরো কয়েকটা অপশন আছে, যে পলিইউরিয়া। পলিইউরিয়া মানে কি? পলি মানে বহু, আর ইউরিয়া মানে হচ্ছে কি? মূত্র। তাহলে কি পলিইউরিয়া মানে হচ্ছে যদি তোমার অনেক বেশি পরিমাণে মূত্র হয়, অনেক বেশি প্রস্রাব হচ্ছে, সাধারণ কত ছিল 1.5 বা 0.5 থেকে 2.5, যদি তোমার তারও বেশি হয় 3 লিটারের বেশি প্রস্রাব হচ্ছে, তখন সেটার আমরা পলিইউরিয়া বলি। অ্যানিউরিয়া মানে কি? অ্যানিউরিয়া মানে হচ্ছে মূত্র উৎপাদনই হচ্ছে না। মানে কি? মানে না। বায়োলজিতে যে জায়গায় দেখবা তা বুঝবা হচ্ছে জায়গায় না বুঝাচ্ছে। মানে উইদাউট। ঠিক আছে, উইদাউট মানে ইউরিয়া উৎপাদনই হচ্ছে না, ইউরিন উৎপাদনই হচ্ছে না। আর এই যে ইউরেমিয়া, ইউরো শব্দ দিয়ে কি বুঝতেছি আমরা? ইউরিয়া। আর মিয়া মানে কি? মিয়া দিয়ে বোঝায় হচ্ছে তোমার ব্লাড। যে জায়গায় মিয়া দেখবা সে জায়গায় বুঝবা ব্লাড আছে। তাহলে ইউরিয়া মিয়া কি? ব্লাডে ইউরিয়া বেড়ে যাচ্ছে। তো ব্লাডে শুধু ইউরিয়া যদি বেড়ে যায়, ব্লাডে যদি শুধু ইউরিয়া বেড়ে যায়, তাইলে হচ্ছে তোমার সেটারে বলি ইউরেমিয়া। এবং বাকি ইউরিয়া সহ বাকিগুলাও যদি বেড়ে যায়, তাহলে সেটারে বলবো হচ্ছে অ্যাজোটেমিয়া। ঠিক আছে, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটু 1 মিনিট আমি একটু চেক করি যে চলতেছে কিনা ভিডিওটা, ভয়েস আসতেছে কিনা। মানে নোটিফিকেশন আসলো তো যে চলতেছে না ভিডিও। আচ্ছা, না চলতেছে, ঠিক আছে। তাইলে এখন দেখি আমরা যে একজন সুস্থ মানুষের স্বাভাবিক ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কত। সেটা হচ্ছে 125 সিসি পার মিনিট। সো ক্রিয়েটিন ক্লিয়ারেন্স কি? মানে প্রতি মিনিটে কতটুকু পরিমাণে ক্রিয়েটিন আমাদের কিডনি বের করে দিতে পারছে বডি থেকে। ঠিক আছে, সেটারে বলতেছি হচ্ছে আমরা ক্রিয়েটিন ক্লিয়ারেন্স। ডায়রিয়া ও পেশি দুর্বলতা দেখা যায় পটাশিয়াম আয়নের অভাবে। দেহের সমস্ত রক্ত ছাঁকনের জন্য একবার বৃক্ক অতিক্রম করতে কত সময় লাগে রক্তের? তো সমস্ত রক্ত ছাঁকনের জন্য বৃক্ক দিয়ে পার হয় 4 থেকে 5 মিনিটের মধ্যে। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। আচ্ছা, বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ নাইট্রোজেন ঘটিত বজ্র অপসারণ, ট্রু। দেহে পানির সাম্যতা রক্ষা, ট্রু। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা, না, ট্রু না। সো 1 ও 2 নাম্বার অ্যান্সার, এটা ঠিক না। তারপরে বৃক্কের কাজে সহায়তাকারী হরমোনের উৎপত্তিস্থল কোনটি? তো সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি,
ঠিক পিটুইটারি গ্রন্থি থেকে আসে হচ্ছে আমাদের অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন বা এডিএইচ। এই এডিএইচ হরমোন বৃক্কের কাজে হেল্প করে। তারপরে অ্যাড্রিনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি থেকে আসে হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন এও বৃক্কের কাজে হেল্প করে। এবং যকৃত থেকে আসে হচ্ছে অ্যানজিওটেনসিন। অ্যানজিওটেনসিন এও বৃক্কের কাজে হেল্প করে। সো অ্যান্সার হবে 1, 2 ও 3। তারপরে মানুষের মূত্র তৈরির ধাপগুলো হচ্ছে কি, অতি পরিশ্রবণ বা আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন, তারপরে পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন এবং টিউবিউলার ক্ষরণ বা টিউবিউলার সিক্রেশন। সো 3টাই অ্যান্সার। নেফ্রনের ভিসেরাল স্তরে পোডোসাইট কোষ থাকে, ট্রু। প্যারাইটাস স্তরে আইসাকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, এটাও ট্রু। পেয়ালার মতো প্রসারিত অংশকে বোম্যান্স ক্যাপসুল বলে, এটাও ট্রু। সো 3টাই ট্রু এই জায়গায়। তারপরে বৃক্ক বিকল হলে রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যাবে। ঠিক আছে, রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাবে না, এটা ঠিক না। কারণ কি, লোহিত কণিকার পরিমাণ কমে যাবে। কারণ কি, বৃক্ক আমাদের একটা হরমোন উৎপাদন করে, সেটার নাম কি, এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কি করে, এরিথ্রোপয়েসিস করে, ঠিক না, মানে আরবিসি প্রোডাকশন করে। এরিথ্রোপয়েসিস মানে কি, আরবিসি প্রোডাকশন বা আরবিসি তৈরি করা। তো যেহেতু এরিথ্রোপয়েটিন নাই, মানে আরবিসি প্রোডাকশনও কমে গেছে অনেক। আরবিসি প্রোডাকশন কমে যাওয়া মানে কি, আরবিসি কমে যাবে, অর্থাৎ লোহিত রক্তকণিকা কমে যাবে। সো অ্যান্সার হচ্ছে 1 ও 3। তারপরে ডানের চিত্র, একটা নেফ্রনের চিত্র দেওয়া আছে। চিত্রের এই অংশে যা ঘটে, এই অংশে কি ঘটে বলতো, এই অংশে হচ্ছে পুনঃশোষণ ঘটে, অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, সেই জায়গায় পুনঃশোষণ ঘটে। এই অংশ, এই যে এই অংশ, এই অংশটা হচ্ছে কি, পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। নির্বাচিত পুনঃশোষণের ক্ষেত্রে বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে কোনটি সঠিক বলো। বি অংশ থেকে গ্লুকোজ সক্রিয় পরিবহনের মাধ্যমে শোষিত হয়। আচ্ছা সরি, এটা ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, এর আগেরটা। এই অংশ আসলে এইটা না, এই অংশ হচ্ছে এই যে উপরেরটা, এই যে এইটা হচ্ছে এই অংশ, এই যে এইটা, আমি প্রথমে এইটা ভাবছিলাম, না এটা হচ্ছে বি অংশ, ঠিক আছে। তো এই অংশ মানে কি, এই অংশ হচ্ছে তোমার রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলে কি হয়, সূক্ষ্ম ছাঁকন হয় বা আলট্রা ফিল্ট্রেশন হয়। সো সি নাম্বার হবে অ্যান্সার এই জায়গায়, ঠিক আছে। সো এই কারণেই কোশ্চেনটা একটু ভালোভাবে দেখা লাগে। আমার এক স্যার বলতেন, টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ইজ দ্য হাফ অ্যান্সার, অর্থাৎ কোশ্চেন বুঝতে পারা মানে অর্ধেক অ্যান্সার করা। সো কোশ্চেন বোঝার পিছনে আমাদের একটু বেশি সময় দেওয়া লাগবে, ঠিক না। চলো, নির্বাচিত পুনঃশোষণের ক্ষেত্রে বি অংশ অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এই জায়গা দিয়ে কি হয়, গ্লুকোজের সক্রিয় পরিশোষণ হয়, ট্রু, আমরা আগেও দেখে আসছি। সি অংশে 70% পানি পুনঃশোষিত হয়, সি অর্থাৎ হেনরি লুপ, এই জায়গায় পানি পুনঃশোষিত হয়, ট্রু। ডি নাম্বার, যে আবার হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল না, এই জায়গা থেকে সোডিয়াম ক্লোরাইড পুনঃশোষিত হয়, সবগুলোই সত্য এই জায়গায়। উদ্দীপক পড়ি, যে মানবদেহে বজ্র নিষ্কাশনে 2টি বৃক্ক থাকে, বৃক্কের গাঠনিক ও কার্যিক একক নেফ্রন সমূহের মূত্র তৈরিতে সাহায্য করে থাকে, ঠিক আছে। তো উদ্দীপকের গাঠনিক ও কার্যিক এককের কোন অংশে মূত্র তৈরির প্রথম ধাপটি সম্পন্ন হয়। তো প্রথম ধাপ কোনটি মূত্র তৈরির, আমরা জানি মূত্র তৈরির 3টা ধাপ আছে। প্রথমে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ, তারপরে হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন বা নির্বাচিত পুনঃশোষণ, এবং তারপরে হচ্ছে টিউবিউলার সিক্রেশন বা টিউবিউলার ক্ষরণ। সো প্রথম ধাপ কোনটা হইলো, প্রথম ধাপ হইলো হচ্ছে আমাদের আলট্রা ফিল্ট্রেশন। তাহলে আলট্রা ফিল্ট্রেশন কই হয়, এই যে গ্লোমেরুলাসে হয়। উদ্দীপকের অঙ্গ 2টি থেকে নিঃসৃত হরমোন কোন কোন ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে, হ্যাঁ ঘনত্ব নিয়ন্ত্রণ করে, ট্রু। রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটাও ট্রু। রক্তে পিএইচও নিয়ন্ত্রণ করে, এটাও ট্রু। সো অ্যান্সার হবে ডি নাম্বার সবগুলোই, ঠিক আছে। তো দেখো, এর মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে এই রেচন অর্থাৎ বজ্র নিষ্কাশন এই চ্যাপ্টারের যে আলিম স্যারের এমসিকিউ আছে সেটাও কিন্তু শেষ হয়ে গেল। তো আমাদের কিন্তু আর মাত্র কয়েকটা চ্যাপ্টার হইলেই এই আলিম স্যারের যে সেকেন্ড পেপারের সব অনুশীলনীর এমসিকিউ শেষ হয়ে যাবে। তারপরে আমরা আবার কার বই সলভ করব, আমরা হচ্ছে মাজেদা ম্যামের বই সলভ করব, তারপরে নুরি পারভিন ম্যামের বই সলভ করব, লেকচার পাবলিকেশনের বই সলভ করব, অর্থাৎ বাংলাদেশের যত বায়োলজি বই আছে সবগুলো বইয়ের অনুশীলনী সলভ করবো আমরা ইনশাল্লাহ। সো বেস্ট অফ লাক, পড়াশোনা করতে থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।